আজ আলোচনা করব CCBG 08-এর অর্থাৎ বেঙ্গলি অনার্স পেপার 8-এর কিছু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক জীবনকে কে কয়টি পর্বে ভাগ করেছেন ও কী কী? সাহিত্য সাধক চরিতমালায় বঙ্কিমচন্দ্র আলোচনার প্রসঙ্গে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক জীবনকে 4 পর্বে ভাগ করেছেন। সে 4টি পর্ব হলো আদি পর্ব, উদ্যোগ পর্ব, যুদ্ধ পর্ব এবং শান্তি পর্ব। তো একে একে দেখে নেব। আদি পর্ব কোন সময়কালকে বলা হয়? আদি পর্ব হলো 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকরের রচনা প্রকাশ থেকে আরম্ভ করে 1865 খ্রিস্টাব্দে দুর্গেশ নন্দিনীর প্রকাশকাল পর্যন্ত 13 বছর। তাহলে এখান থেকে কোশ্চেন যদি আসে যে দুর্গেশ নন্দিনী প্রকাশ হয়েছিল, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রকাশ হয়েছিল কোন পর্বে? তো তোমাদের বলতে হবে আদি পর্বে। তারপর দেখো উদ্যোগ পর্ব 1865 খ্রিস্টাব্দ থেকে 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনের প্রকাশ পর্যন্ত 7 বছর। মনে রাখবে এই সময় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা এবং মৃণালিনী উপন্যাসটি প্রকাশিত হয়। নেক্সট দেখো যুদ্ধ পর্ব 1872 খ্রিস্টাব্দ থেকে 1889 খ্রিস্টাব্দ প্রচার পত্রিকায় বিদায়কাল পর্যন্ত 17 বছর। এই যুগে বঙ্কিমচন্দ্রের মোট 11খানি ক্ষুদ্র বৃহৎ উপন্যাস রচনা করেছিলেন। তো এখান থেকে আরেকটি কোশ্চেন হতে পারে যে যুদ্ধ পর্বে বা বঙ্কিমচন্দ্র কোন পর্বে বেশিরভাগ উপন্যাস তার প্রকাশিত করেছিলেন? সেটা হলো যুদ্ধ পর্ব। সেগুলি হলো যথাক্রমে বিষবৃক্ষ 1873 সালে, ইন্দিরা 1873, যুগলাঙ্গু রিয় 1874। এটা মনে রাখবে, এটা একটা খণ্ডকাব্য উপন্যাস। চন্দ্রশেখর 1875, রজনী 1877, কৃষ্ণকান্তের হুইল 1878, রায়সিংহ 1882, আনন্দমঠ 1882, দেবী চৌধুরানী 1884, রাধারানী 1886, সীতারাম 1887। উপন্যাস ছাড়া এই পর্বে লোকরহস্য 1874, বিজ্ঞান রহস্য 1875 সালে, কমলকান্তের দপ্তর 1875, বিবিধ সমালোচনা 1876, দীনবন্ধু মিত্রের জীবনী সাম্য 1879, মুচিরাম গুড়ের জীবনচরিত কৃষ্ণচরিত্র 1886, বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড 1887, দ্বিতীয় খণ্ড 1892 সালে এবং ধর্মদত্ত অনুশীলন 1888, শ্রীমদ্ ভাগবত গীতা 1902 ইত্যাদি প্রবন্ধ পুস্তকাদি রচিত হয়। এগুলো জাস্ট যুদ্ধ পর্বের বিভিন্ন উপন্যাস নামগুলি দেখে নেবে। এতগুলো যদি মনে না রাখতে পারো, কিছু কিছু যে বিখ্যাত উপন্যাস রয়েছে সেগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন আনন্দমঠ, দেবী চৌধুরানী, আর এখানে একটা খণ্ডকাব্য উপন্যাস রয়েছে এটা। নেক্সট দেখো শান্তি পর্ব। শান্তি পর্ব হলো 1889 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল তারিখে মৃত্যু পর্যন্ত 5 বছর। এই পর্বে কোনো উপন্যাস প্রকাশিত হয়নি, এটা মনে রাখবে। যেখান থেকে যদি একটা কোশ্চেন আসে যে কোন পর্বে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস প্রকাশিত হয়নি, সেটা হলো শান্তি পর্বে। তারপর দেখো কপালকুণ্ডল উপন্যাস কোন পর্বের রচনা? এটা উদ্যোগ পর্বের রচনা। দেখো কপালকুণ্ডল 1866 সালে এবং মৃণালিনী 1869 সালে রচনা করা হয়। তাহলে কপালকুণ্ডল উপন্যাস কোন পর্বের রচনা? উদ্যোগ পর্বের। নেক্সট কোশ্চেন দেখো, নোভেল ও রোমান্স কাকে বলে? উপন্যাসে যেসব মানুষের গল্প শোনানো হয়েছে সে মানুষগুলি যদি আমাদের চেনা হয়, যে সমস্যার কথা উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে তা যদি আমাদের অভিজ্ঞতার মধ্যেই পড়ে, তবে তাকে আমরা বলি নোভেল। এটা হলো নোভেল। কিন্তু মানুষগুলিকে লেখক যদি সংগ্রহ করেন ইতিহাস থেকে বা একেবারেই তার কল্পনা থেকে, কিংবা লেখক তার নিজের মতো করে যদি তার নির্মাণ করেন, তখন তাহলে মানবিক অনুভূতির গল্প হলে তাকে আমরা বলবো রোমান্স। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আমাদের সঙ্গে কোনো যদি মিল পাওয়া যায় বা আমরা সেই মানুষগুলিকে চিনি, তখন আমরা সেটাকে নোভেল বলছি। এবং যদি সেটা কল্পনা শক্তি থেকে লেখা হয় বা বাস্তবের সঙ্গে কোনো মিল পায় না, তখন তাকে আমরা বলি রোমান্স। নেক্সট দেখো বঙ্কিমচন্দ্রের উপন্যাসের শ্রেণীবিভাগ। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিকে শ্রেণীবিভাগ করব কী কী উপায়ে বা কী কী ধরনের পাওয়া যায়। সে একটা হলো নোবেল জাতীয় উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, আর একটা হলো কাব্যিক রোমান্স উপন্যাস। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে কপালকুণ্ডলা কী ধরনের উপন্যাস? তো সেটা হলো কাব্যিক রোমান্স উপন্যাস বা রোমান্স উপন্যাস। তিনি সর্বমোট 11টি পূর্ণাঙ্গ উপন্যাস আর 3টি খণ্ড উপন্যাস লিখেছেন। এখান থেকে একটু মনে রাখবে যে তার লেখা পূর্ণাঙ্গ উপন্যাস কয়টি? 11টি, এবং খণ্ড উপন্যাস 3টি। তাহলে শ্রেণীবিভাগটা হবে এরকম যে দেখো, প্রথমে নোবেল কী কী লিখেছেন? নোবেল বিষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্তের হুইল, এবং খণ্ড উপন্যাসের মধ্যে রয়েছে ইন্দিরা ও রাধারানী।
এবার ঐতিহাসিক রোমান্স হচ্ছে দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, চন্দ্রশেখর, রায়সিংহ, আনন্দমঠ, সীতারাম এবং খণ্ড উপন্যাস। ঐতিহাসিক রোমান্স খণ্ড উপন্যাসের মধ্যে রয়েছে যুগলাঙ্গরীয়। এবার আসি কাব্যিক রোমান্স। দেখো কাব্যিক রোমান্সের মধ্যে রয়েছে কপালকুণ্ডলা ও দেবী চৌধুরানী। তাই কপালকুণ্ডলা হলো একটি কাব্যিক রোমান্স। আর এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে কপালকুণ্ডলা কাব্যিক রোমান্স হিসেবে কতখানি সার্থক। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কপালকুণ্ডলা শ্রেণী বিচার, সেখানে চাইলে তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি কবে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে উপন্যাসটি বই আকারে 1916-তে প্রকাশিত হলেও প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রিকায় 1322 সালের বৈশাখ থেকে ফাল্গুন সংখ্যায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পত্রিকা বললে সবুজপত্র পত্রিকায় এবং বই আকারে বললে 1916 সালে। তো দেখো উপন্যাস ও প্রকাশকাল, কিছু উপন্যাস ও তার প্রকাশকাল দেখে নাও। করুণ উপন্যাস প্রকাশ হয় ভারতী পত্রিকার প্রথম বছরে 1284 আশ্বিন থেকে 1285 ভাদ্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তারপরে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি ভারতী পত্রিকায় 1288 কার্তিক থেকে আশ্বিনের 1285 সংখ্যায় প্রকাশিত হয়, যেটা ইংরেজি সাল হিসেবে অক্টোবর নভেম্বর 1881 থেকে সেপ্টেম্বর অক্টোবর 1885 পর্যন্ত। এবার দেখো রাজশ্রী উপন্যাস 1293, যেটা ইংরেজি সাল হচ্ছে 1886, বই আকারে প্রকাশিত হয়। তারপর দেখো খুবই একটা ইম্পর্টেন্ট চোখের বালি উপন্যাস নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রথম সংখ্যা জ্যৈষ্ঠ 1308 থেকে কার্তিক 1309 প্রথম ধারাবাহিক প্রকাশ এবং গ্রন্থাগারে প্রকাশিত হয় 1309 চৈত্র 1309 সালে। এবারে নৌকাডুবি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় 1310 বৈশাখ থেকে 1312 আষাঢ় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশ হয়, বই আকারে প্রকাশ হয় 1313। এগুলো সব বাংলা সাল। এবার দেখো গোরা উপন্যাসটি প্রবাসী পত্রিকায় ভাদ্র মাসে 1314 থেকে ফাল্গুন 1316 প্রকাশ হয়, গ্রন্থাগারে প্রকাশিত হয় 1316-তে। এবার দেখো চতুরঙ্গ উপন্যাস সবুজপত্র পত্রিকায় 1321 অগ্রহায়ণ ফাল্গুন 1321 সংখ্যায় 4টি স্বতন্ত্র অংশে প্রকাশিত হয় এবং গ্রন্থাগারে প্রকাশিত হয় 1916-তে। এবার দেখো ঘরে বাইরে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। ঘরে বাইরে সবুজপত্র 1322 বৈশাখ থেকে ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়। যোগাযোগ উপন্যাসটি প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় 1334 আশ্বিন থেকে 1335 চৈত্র সংখ্যায় ধারাবাহিক প্রকাশ হয়, গ্রন্থাগারে প্রকাশ হয় আষাঢ়ে 1336। দেখো এটি আরেকটি গুরুত্বপূর্ণ। শেষের কবিতা 1335 প্রবাসী পত্রিকার ভাদ্র থেকে চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, গ্রন্থাগারে প্রকাশ হয় 1336। দুই বোন প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকা 1339 অগ্রহায়ণ থেকে ফাল্গুন সংখ্যায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং 1339 স্বতন্ত্র গ্রন্থাগারে মুদ্রিত হয়। মালঞ্চ উপন্যাসটি প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকা 1340 আশ্বিন কার্তিক এবং অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয় চৈত্র 1340 এবং বই আকারে প্রকাশিত হয় 1340। এবার চার অধ্যায় উপন্যাসটি প্রকাশিত হয় পৌষ মাসের 1341 স্বতন্ত্র গ্রন্থাগারে প্রকাশিত হয়। এবার দেখো ঘরে বাইরে উপন্যাসটির ইংরেজি অনুবাদ কী। ঘরে বাইরে উপন্যাসটির ইংরেজি অনুবাদ হলো দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো দেনা পাওনা উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে। দেনা পাওনা উপন্যাসটি প্রকাশিত হয় 14 আগস্ট 1923 সালে, প্রকাশক কলকাতার গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স। তারপর দেখো দেনা পাওনা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। গ্রন্থাগারে প্রকাশের আগে ভারতবর্ষ বেশ কয়েকটি সংখ্যা ধরে এটি প্রকাশিত হয়। 1327 থেকে 1330 বঙ্গাব্দে ভারতবর্ষের কয়েকটি সংখ্যায় উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় বললে হবে ভারতবর্ষ পত্রিকায়। সেটা একেবারে প্রকাশিত হয়নি, ধারাবাহিকভাবে পাটে প্রকাশিত হয়েছিল 1327 থেকে 1330 মধ্যকালীন সময়ে। তারপর দেখো দেনা পাওনা উপন্যাসে নাট্যরূপটি প্রকাশিত হয় কত সালে। নাট্যরূপটি প্রকাশিত হয় 1927 সালে এবং নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির নাট্যমন্দির রঙ্গালয়ে এই নাটকটি প্রথম অভিনয় হয় 1334 বঙ্গাব্দে 21 শ্রাবণ। এই উপন্যাসের নাট্যরূপটি হলো ষোড়শী। এবার এটা খুব একটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখার চেষ্টা করবে যে দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ কী প্রকৃতি, সেটা হলো ষোড়শী। তবে দেখো দেবোত্তর সম্পত্তি টিকা। দেখো প্রথমে বলি দেবোত্তর সম্পত্তি হলো বা অর্থ হলো দেবতার সেবার জন্য প্রদত্ত সম্পত্তি। এই সম্পত্তিতে জমিদার বা সরকারের কোনো অধিকার থাকে না, এরূপ জায়গা ব্যক্তিগত মালিকানার মধ্যে পড়ে না। প্রকৃতপক্ষে দেবতা বা ঈশ্বর এই সম্পত্তির মালিকানা ভোগ করে থাকে। ফলত দেবতার সেবায়েতে
যারা থাকে তারা এই সম্পত্তি দেখাশোনা করে। দেনা পাওনা উপন্যাসে ভৈরবী ছিলেন এরকমই একজন সেবায়েত। তারপর দেখো পদ্মা নদীর মাঝি উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় কাদের কথা ফুটিয়ে তুলেছেন। পদ্মা নদীর মাঝি উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পদ্মা নদীর প্রেক্ষাপটে দরিদ্র মাঝি জেলেদের জীবন ও জীবিকার কথা তুলে ধরেছেন বা ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের পদ্মা নদীর উপকূলে যে ধীবর শ্রেণী আছে তাদের কথা। তারপর দেখো আঞ্চলিক উপন্যাস কাকে বলে। বিশেষ কোনো অঞ্চল ও যে অঞ্চলের নির্দিষ্ট এলাকা ও পরিসর মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিশ্রিত যে কাহিনী বা উপন্যাস তাই হলো আঞ্চলিক উপন্যাস বলে পরিচিত। বা এভাবেও বলা যায় যে অঞ্চল বিশেষের মানুষ ও তাদের যাপিত জীবন এবং স্থানিক রং এবং স্থানিক পরিবেশ বিধৌত জীবনাচরণ নিয়ে যে উপন্যাস লেখা হয় তাকে আমরা আঞ্চলিক উপন্যাস বলি বা তাকে আঞ্চলিক উপন্যাস বলা হয়। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, আঞ্চলিক উপন্যাসের প্রধান শর্তগুলি কী কী। দেখো অন্যতম 3টি শর্ত চাই, সেগুলি হলো আঞ্চলিক উপন্যাসের একটি বিশেষ অঞ্চলের মানুষের জীবন লেখা থাকবে এবং সেই এলাকার ভৌগোলিক সীমা সংগতির প্রথম শর্ত। সেকেন্ড, আঞ্চলিক উপন্যাসের একটি অন্যতম প্রধান শর্ত এখানে ব্যক্তি চেতনার থেকে গোষ্ঠী চেতনার প্রাধান্য পাবে। থার্ড, আঞ্চলিক উপন্যাসের আরেকটি শর্ত হলো তার ভাষা। উপন্যাসের যে অঞ্চলে কথা বলবে সেই অঞ্চলের ভাষা এবং উপভাষা চরিত্রের কথোপকথন ঘটবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 19 শতকে পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ ছোট গল্পকারের নাম লিখুন। তো শ্রেষ্ঠ 4 জন গল্পকারের মধ্যে অন্যতম হলেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাকিরা হলেন দ্য মোপাসা, আন্তন চেকভ এবং এডগার অ্যালান প। নেক্সট কোয়েশ্চেন দেখো কোন পত্রিকায় রবীন্দ্রনাথের লেখা 6টি গল্প প্রকাশিত হয় এবং সেই 6টি গল্প কী কী। তো হিতবাদী পত্রিকায় রবীন্দ্রনাথের লেখা 6টি গল্প প্রকাশিত হয়। সেই 6টি গল্প হলো দেনা পাওনা, পোস্টমাস্টার, গিন্নি, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান এবং তারাপ্রসন্নের কীর্তি। এটা খুবই ইম্পর্টেন্ট, একবার দেখে রাখবে। তারপর দেখো রবীন্দ্র ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় কোন পর্বকে। সাধনা ভারতী পর্বকে রবীন্দ্র ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন পত্রিকায় খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটি প্রকাশিত হয়। সাধনা পত্রিকায় প্রকাশিত হয় প্রথম গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন। কত সালে 1298 অগ্রহায়ণ। এটা অ্যাকচুয়ালি বাংলা সাল। আজকে এই ছিল তোমাদের গোটা কয়েক সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম। এই ভিডিও থেকে তোমরা যদি হেল্প পেয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের এই রিলেটেড কোনো কিছু কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, তার রিপ্লাই আমি দিয়ে দেবো। এবং এই যে কোয়েশ্চেন উত্তরের পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি এর পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তুমি যদি এই চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আপকামিং নোটস এবং এনএসইউ রিলেটেড নোটিশ অ্যান্ড নিউজ আপডেট পেতে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।